সন্ধেবেলা পরিত্যক্ত গুদামঘর, অন্ধকার, ভাঙাচোরা দেওয়াল, পুরনো লাইট ঝিলমিল করে জ্বলছে। মাটিতে পড়ে আছে এক মৃতদেহ। মৃতদেহের পাশে দাঁড়িয়ে ডিএসপি অগ্নিভ। এনকাউন্টারের ধোঁয়া তখনও মাটিতে। অগ্নিভ বন্দুক হাতে, চারপাশ পুলিশে ঘেরা। এক পুলিশ অফিসার বলে, স্যার, কেস ক্লোজ। রজত পাণ্ডে পুরোপুরি খতম। অগ্নিভ মাথা নাড়ে, কারণ সে কোনো সাধারণ অপরাধী ছিল না। রাত হয়েছে। অগ্নিভর বাড়ি, বসার ঘর। একটি 2 বছরের বাচ্চা মেঝেতে বসে খেলছে। সে অগ্নিভর মেয়ে আদ্রিতা, তার কাছে বসে কাজের মহিলা মালতী। অগ্নিভ বাড়িতে ঢোকে। উফ, কি দিনটাই না গেল। অদিতি, একটু চা দেবে? আদ্রিতার দিকে তাকিয়ে বলে। আমার প্রিন্সেস কি করছে? ঠিক তখন রান্নাঘর থেকে আওয়াজ আসে। চা? রাত 10টায় এখন মনে পড়ল? অদিতি এসে বলে, সকাল থেকে একবার ফোন করো না, আর এসে চা? কাজের চাপ ছিল তো। চাপ থাকে বুঝলাম, কিন্তু তোমার মেয়ের কথা? দুপুরে বাবা বাবা বলে ডাকছিল, জানো কতক্ষণ ধরে? ডিউটিতে মাঝে মাঝে ফোন করা যায় না। অদিতি রেগে আবার রান্নাঘরের দিকে চলে যায়। অগ্নিভ তার পেছনে পেছনে যায়। শুনবে একটু? শুনবো না, তোমার কথা শুনলেই মাথা গরম হয়। তাই? তাহলে আমি বেরিয়ে যাই? হ্যাঁ, যাও। সত্যি? অদিতি চুপ করে থাকে। অগ্নিভ মৃদু হাসে। তোমার রাগটা 5 মিনিটের, কিন্তু ভয়টা 2 সেকেন্ডে এসে পড়ে। রাগ করলে আরো সুন্দর দেখাও। অদিতির মুখে সামান্য হাসি ফোটে, কিন্তু সে জোর করে চেপে রাখে। এসব বলে আমাকে হাসাতে পারবে না, রাগ এখনো কমেনি। অগ্নিভ পকেট থেকে একটি চকলেট বের করে। তোমার জন্য এনেছিলাম, রাগ ভাঙবে? আমি কি ছোট মেয়ে নাকি চকলেটে মানবো? অগ্নিভ চকলেটটা টেবিলে রেখে সামনে দাঁড়ায়। তার কণ্ঠ আরও কোমল হয়। না, তুমি ছোট কেউ নও। তুমি এই বাড়ির প্রাণ। আর জানো, আমার মেয়েও জানে তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার বাবা। এসব বলে খুব চালাকি করো তুমি। তোমার কাছে চালাকি চলে না জানি, তাই তো প্রতিদিন নতুন করে তোমাকে মানিয়ে নিতে হয়। আমি রাগ করি কারণ ভয় পাই। তুমি প্রতিদিন বাইরে গেলে মনে হয় আজ যদি কিছু হয় তোমার। অদিতির চোখ ভিজে ওঠে। অদিতি, কিছুই হবে না। তোমরা দুজন আমার বেঁচে থাকার কারণ। আমি প্রতিদিন ঘরে ফিরি শুধু তোমাদের জন্য। অগ্নিভ আলতো করে তাকে জড়িয়ে ধরে। রাত গভীর। আদ্রিতা বিছানায় ঘুমিয়ে, পাশে অদিতি বসে। অগ্নিভ একটি ছোট্ট গয়নার বাক্স হাতে এগিয়ে আসে। অগ্নিভ বাক্স খুলে দেখায় ছোট্ট সুন্দর সোনার হার, লকেটে খোদাই করা এ। এটা কি? আমাদের আদ্রিতার প্রথম হার। যখন একদিন বড় হবে, যেখানে যাক, জানবে তার বাবা তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। অদিতি মুচকি হাসে। অগ্নিভ হাসে। একই রাত, শহরের অন্য প্রান্তে একটি ঘর। টেবিলে রজত পাণ্ডের ছবি। ঘরে ঢুকে আসে অনিকেত পাণ্ডে, মৃত অপরাধী রজত পাণ্ডের ছোট ভাই। চোখে তীব্র জ্বলন্ত আগুন, গলা কাঁপছে রাগে। দাদা, ওই অগ্নিভ সেন তোকে মেরে ফেলল, বিচার ছাড়া, আদালত ছাড়া। আমি শপথ নিচ্ছি, অগ্নিভ সেনের জীবন আমি নরকে পরিণত করব। তাকে সহজে মারব না, তাকে বাঁচিয়ে রেখে তিলে তিলে শেষ করব। ঠিক তখন একজন গুন্ডা ধীরে ধীরে তার কাছে আসে। দাদা, অগ্নিভকে মেরে দেব? অনিকেত তীব্রভাবে ঘুরে দাঁড়ায়। না, ওকে মারব না। ও এত সহজে মরলে ও যেখানে যাবে শান্তিতে থাকবে। আমি সেটা চাই না। তার চোখে ভীষণ নিষ্ঠুর হাসি ফুটে ওঠে। দাদা আমাকে আগেই ওর ব্যাপারে সব খবর নিতে বলেছিল। আমি ওর ব্যাপারে সব জেনেছি। ওর প্রাণ, ওর মেয়ে, ওই মেয়েটা হলো অগ্নিভের হৃদয়, ওর সব কিছু, ওর শ্বাস, ওর পৃথিবী। আর আরও শুনেছি যে ওর স্ত্রী, সে আর কখনো মা হতে পারবে না। মানে ওই মেয়ে ছাড়া তাদের জীবনে কেউ থাকবে না।
একবার মেয়েটাকে শেষ করতে পারলে অগ্নিভর ভেঙে পড়া দেখব। প্রতিদিন দেখব ওর কান্না, ওর চিৎকার, ওর অসহায়তা, সব দেখব। গুন্ডা হতভম্ব। কিন্তু দাদা, বাচ্চা মেয়েকে প্রস্তুতি শুরু করো। বাইরে বজ্রপাত হয়। সকালবেলা অগ্নিভ পুলিশ ইউনিফর্ম পরে প্রস্তুত। অগ্নিভ ফোনে কথা বলছে। স্যার, খবরটা কনফার্ম। অনিকেত ফিরেছে। ওর টার্গেট আপনি। সে বলেছে আপনাকে নিজের হাতে শেষ করবে। ঠিক আছে, লোকেশন ট্র্যাক রাখো, ওকে পালাতে দিও না। স্যার, আরেকটা কথা, অনিকেতের রাগ আরও বাড়ছে, কারণ লাইনটা কেটে যায়, সিগন্যাল কম। অগ্নিভ ফোন নামিয়ে নেয়। পিছন থেকে ধীরে ধীরে অদিতি এসে দাঁড়ায়। টুকরো টুকরো শব্দ অদিতির কানে আসে। কার সাথে কথা বলছিলে? কে ফিরেছে? আর টার্গেট মানে কি? অগ্নিভ শান্তভাবে বলে, আগের দিন একটা এনকাউন্টারটা করেছিলাম, তার ভাই, খুব বিপজ্জনক ছেলে, নাম অনিকেত। তার মাথায় প্রতিশোধ। অনিকেত কে? সে তোমাকে টার্গেট করবে মানে? আমাদের জন্য কোনো বিপদ আছে? তুমি চেনো না, জানার দরকারও নেই। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের শুধু ঘৃণা আর রাগী জীবন। ওদের কাজই হলো পুলিশদের পরিবারকে ভয় দেখানো। কিন্তু তুমি ভয় পাবে না, আমি সামলাবো। আমি শুধু তোমাকে হারানোর ভয়টাই শুধু পাই। কিছু হলে আমরা দুজন মা মেয়ে কার উপর ভরসা করব? তোমার কিছু হলে আমি আর কতদিন এমন দুশ্চিন্তায় থাকবো বলো? এই সময় 2 বছরের আদ্রিতা পিছন থেকে এসে ছোট ছোট হাতে অগ্নিভর ইউনিফর্ম টেনে ধরে। অগ্নিভর মুখ নরম হয়ে যায়। সে হাঁটু গেড়ে বসে আদ্রিতার চোখের দিকে তাকায়। আজকেও আটকাবি বাবাকে? আজকেও আটকালি তো বাবাকে? তুই তো বাবার শক্তি। মাকে বল বাবার কিছু হবে না। অগ্নিভ উঠে দাঁড়িয়ে অদিতির দিকে তাকিয়ে বলে, সাবধানে থেকো, দরজা জানলা বন্ধ, আর কিছু হলে সাথে সাথে ফোন করবে। অগ্নিভ ধীরে ধীরে বেরিয়ে যায়। অদিতি দাঁড়িয়ে থাকে। তার চোখে উদ্বেগ, কিন্তু বিশ্বাসও আছে। দুপুরবেলা শোবার ঘর। খাটের উপর আদ্রিতা শুয়ে আছে। অদিতি তাকে ঘুম পাড়াচ্ছে। এই যে, ঘুমোবে না? বাবা এলে সব বলে দেব। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। ঠিক তখন দরজার বাইরে থেকে ডাক। কাজের মহিলা মালতী। বৌদি, খাবার ঠান্ডা হয়ে যাবে। অদিতি আদ্রিতার মুখের দিকে তাকায়। নিশ্চিত হয় আদ্রিতা ঘুম গভীর। তারপর মালতীর দিকে তাকিয়ে বলে, তুমি এখানেই বসো মালতী, ও ঘুমোচ্ছে। হঠাৎ উঠে পড়লে ভয় পেতে পারে। ঠিক আছে বৌদি, আপনি নিশ্চিন্তে যান, আমি আছি। অদিতি মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে অদিতি আবার ঘরে ফিরে আসে। ঘরে ঢুকেই দেখে আদ্রিতা গভীর ঘুমে। তার পাশেই বসে মালতী, চোখ বুজে আধ ঘুমে ঢুলছে। মালতী, মালতী হঠাৎ চমকে ওঠে। আরে বৌদি, কখন ঢুকলেন বুঝতেই পারিনি। এবার তুমি যাও, আমি এসে গেছি। ঠিক আছে, যাচ্ছি। সে ধীরে চলে যায়। অদিতি খাটের একপাশে শুয়ে পড়ে। একবার আদ্রিতার দিকে তাকায়, ছোট্ট বুক ওঠানামা করছে। অদিতি চোখ বন্ধ করে। ক্লান্তি আর দুশ্চিন্তার ভারে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। সন্ধে হতে যায়। ঘর নিস্তব্ধ। অদিতি ও আদ্রিতা এখনো পাশাপাশি ঘুমোচ্ছে। হঠাৎ মালতী আবার ঘরে ঢোকে। তার মুখে আর আগের শান্ত ভাব নেই। তারপর ধীরে ধীরে অদিতির কাছে আসে। অদিতির মুখের দিকে তাকিয়ে মালতীর ঠোঁট কাঁপে। বৌদি, আমায় ক্ষমা করবেন। আজ আপনাকে সবচেয়ে বড় আঘাত দিতে এসেছি আমি। অদিতি গভীর ঘুমে, কোনো সাড়া নেই। মালতীর চোখে জল জমে ওঠে। আপনি খেয়ে ঘুমিয়ে পড়েছেন আর এখন ঘুমাচ্ছেন, কারণ গলা আটকে যায়। বিশ্বাস করুন বৌদি, আমি চাইনি, কিন্তু আমার ছেলেটাকে ওরা ধরে রেখেছে। ওরা বলেছে যদি আজ অদ্রিতাকে নিয়ে না যাই, আমার ছেলেকে মেরে ফেলবে। মা হয়ে আর কি করতাম বলুন? সে আদ্রিতার দিকে তাকায়। নিরীহ মুখ, গভীর ঘুম। সে আলতো করে আদ্রিতাকে কোলে তোলে। আদ্রিতা একটু নড়ে, কিন্তু ঘুম ভাঙে না। একজন মা আরেকজন মায়ের বুক শূন্য করছে। অদিতি ঘুমিয়ে, অচেতন। ক্ষমা করবেন বৌদি, ঈশ্বর যদি থাকেন আমায় কোনোদিন ক্ষমা করবেন না। চুপি চুপি দরজার বেরিয়ে যায়। ঘর ফাঁকা।
খাটের এক পা শূন্য। সন্ধে হয়েছে, নির্জন রাস্তা, চারিদিকে নিস্তব্ধতা। মালতী আদ্রিতাকে শক্ত করে কোলে ধরে দাঁড়িয়ে আছে। আদ্রিতা ঘুম ভেঙে গেছে। মালতীর বুক কেঁপে ওঠে। কাপা হাতে সে ফোন ডায়াল করে। কাজ হয়েছে? আমি মেয়েটাকে নিয়ে বেরিয়ে এসেছি। তাহলে দেরি করছিস কেন? ওকে এখনই মেরে দে। মালতীর চোখ বড় হয়ে যায়। না না দাদা, আমি পারবো না। ও তো একটা বাচ্চা। না, আমি এটা করতে পারবো না। আমি মা, আমি খুনি নয়। মনে রাখিস, তোর ছেলে এখনো আমার হাতে। একটা বাচ্চা মারতে যদি হাত কাঁপে, তাহলে তোর ছেলে মরবে। লাইন কেটে যায়। মালতী ফোন নামিয়ে নেয়। সে একবার আদ্রিতার মুখের দিকে তাকায়। নিষ্পাপ মিষ্টি হাসি আদ্রিতার মুখে। অন্যদিকে অদিতির ঘুম ভাঙা। কিছু একটা অস্বস্তি। সে হাত বাড়িয়ে পাশে খোঁজে, কিন্তু আদ্রিতা নেই। সে ধীরে চোখ খোলে। আতঙ্কে অদিতি উঠে বসে, চারিদিকে তাকায়। আদ্রিতা, আদ্রিতা মা, কোথায় গেলি? কোনো উত্তর নেই। সে বিছানা থেকে নেমে পড়ে। ঘরের কোণায়, বিছানার নিচে, পর্দার পাশে, সব জায়গায় খুঁজতে থাকে। সে বাইরে বেরিয়ে যায়। ড্রয়িং রুম, রান্নাঘর, বারান্দা, সব জায়গায় দৌড়ে খুঁজছে। আদ্রিতা, আদ্রিতা, আদ্রিতা মা, কোথায় গেলি? হঠাৎ তার মনে পড়ে মালতীর কথা। মালতী, মালতী কোথায় তুমি? কোনো উত্তর নেই। সে মালতীর ঘরের দিকে দৌড়ে যায়। ঘর ফাঁকা। অদিতির চোখ বড় হয়ে যায়। তার বুক কেঁপে ওঠে। সে ধীরে ধীরে পিছনে সরে আসে। মালতী কোথায় গেল? আর আমার আদ্রিতা? মাথা ঝিমঝিম করছে। সে আবার পুরো বাড়ি খুঁজতে শুরু করে, আরও দ্রুত, আরও পাগলের মতো। অদিতি বাড়ির বাইরে এসে দাঁড়ায়। বাইরে অন্ধকার। আদ্রিতা মা, কোথায় তুই? কেউ আমার মেয়েকে নিয়ে গেল নাকি? তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে অগ্নিভকে কল করে। রিং হতে থাকে। কল কানেক্ট হয়। হ্যালো অদিতি? অগ্নিভ, আমাদের আদ্রিতা নেই। আমি পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। বলছো তুমি? ভালো করে দেখো। আমি সব জায়গায় খুঁজেছি, ও নেই। আর মালতীও নেই। আমি কোথাও দেখতে পাচ্ছি না। কি? তুমি শান্ত হও, আমি আসছি। ফোন কেটে যায়। অগ্নিভর চোখে আগুন জ্বলে ওঠে। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে। সব ইউনিট অ্যালার্ট করো। আমার মেয়ে নিখোঁজ। হয়তো আমার বাড়ির কাজের মহিলা নিয়ে গেছি। পুরো এলাকায় সার্চ চালাও। হঠাৎ মালতীর চোখ পড়ে রাস্তার ওপারে একটা মন্দির। ঘণ্টার মৃদু শব্দ বাতাসে ভাসছে। মালতীর চোখে একরাশ আশা জ্বলে ওঠে। সে ধীরে ধীরে মন্দিরের দিকে যায়। মালতী মন্দিরের বাইরে বসে পড়ে। কোল থেকে আদ্রিতাকে নামায়। সে হাত জোর করে মন্দিরের দিকে তাকায়। ভগবান, আপনি যদি থাকেন, এই মেয়েটাকে বাঁচান। মা, তোমাকে বাঁচাতে পারছি না, কিন্তু মারতেও পারছি না। এখন তুমি দেখো ভগবান, তুমি চাইলে বাঁচবে, না চাইলে আমার পাপ আমার সঙ্গেই থাকুক। একবার পিছনে তাকায়। আদ্রিতা খেলছে একা। মালতী চোখ জল নিয়ে রাস্তার দিকে চলে যায়। রাস্তায় দাঁড়িয়ে মালতী আবার ফোন করে। দাদা, কাজ হয়ে গেছে। মেয়েটা আর নেই। ভালো, এখন তোর ছেলেকে নিতে চলে আয়। মালতী ফোন নামায়। ভগবান, এবার সব আপনার হাতে। মালতী অন্ধকারে মিলিয়ে যায় তার ছেলেকে ফেরাতে। মন্দিরের সামনে নিষ্পাপ আদ্রিতা একা শুয়ে থাকে। চারিদিকে পুলিশের গাড়ির সাইরেন বাজছে। পুলিশ গাড়ি ছুটছে। রাস্তায় চেকপোস্ট, প্রতিটা গলি। অগ্নিভ নিজে দৌড়াচ্ছে। তার চোখে আতঙ্ক, রাগ, অসহায়তা। অন্যদিকে অদিতি বসে কাঁদছে। ভগবান, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমি কিচ্ছু চাই না, শুধু আমার মেয়েকে ফিরিয়ে দাও। তার কান্না রাতের নীরবতায় ছড়িয়ে পড়ে। মন্দিরের ভেতরে মৃদু আলো। ঘণ্টার নরম শব্দ বাতাসে ভাসছে।
ভগবানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে এক দম্পতি, অলোক আর চন্দনা। চন্দনার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে চোখ বন্ধ করে ভগবানের সামনে মাথা নোয়ায়। ভগবান, আর কতদিন অপেক্ষা করাবেন আমাকে? আমি কি মা হতে পারবো না কখনো? অলোক চুপ করে থাকে। তার চোখেও ব্যথা, কিন্তু সে শক্ত। ধৈর্য ধরো চন্দনা, ভগবান নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। চন্দনা হঠাৎ তাকায়। তুমি জানো অলোক, আমি কতবার এখানে এসেছি, কতবার এই জায়গায় বসে কেঁদেছি। সবাই মা হয়, শুধু আমি পারি না কেন? আমার কোলে কি কোনোদিন কেউ আসবে না? যদি আমাদের ভাগ্যে না থাকে? না, আমি বিশ্বাস করি আজ না হোক কাল কোনো একদিন ভগবান আমাকে মা করবেন। একটা সন্তান দিন ঠাকুর, শুধু একটা। আমি আর কিছু চাই না। ঘণ্টার শব্দ আরো জোরে হয়। পুলিশ স্টেশন, রাত গভীর। মালতী বসে আছে, মুখে ভয়, চোখে অনুতাপ। সামনে দাঁড়িয়ে অগ্নিভ, পুলিশ ইউনিফর্মে, চোখ জ্বলছে। পাশে অদিতি, শূন্য দৃষ্টিতে তাকিয়ে, চোখে জল নিয়ে। একটা কথাও লুকোবে না। আমরা অনিকেতকেও ধরে নিয়েছি, তাই তোমাদের বাঁচার উপায় নেই। আমি খুনি নই স্যার, আমি শুধু মা। সে সব বলে দেয়। ঘুমের ওষুধ, অনিকেতের হুমকি, মন্দিরের সামনে আদ্রিতাকে রেখে আসা, আর সেই মিথ্যে ফোন কল। অদিতির পা থেকে যেন শক্তি বেরিয়ে যায়। সে চেয়ারে বসে পড়ে। ও বেঁচে আছে। মন্দির। মন্দিরের বাইরে ভোরের আলো, ঘণ্টা বাজছে, পাখির ডাক শোনা যাচ্ছে। মন্দিরের ভেতর থেকে বেরোয় চন্দনা আর অলোক। হঠাৎ একটা শিশুর কান্না ভেসে আসে। চন্দনা থমকে দাঁড়ায়। অলোক, শুনছো? আরও একবার কান্না। অলোক, একটা ছোট্ট শিশু কাঁদছে। চন্দনা অবাক হয়। সে কোলে তুলে নেয় শিশুটিকে। শিশু ধীরে ধীরে শান্ত হয়। অলোক অবাক। চন্দনা শিশুটির দিকে তাকিয়ে বলে, অলোক, ও আমার কোলে চুপ করে গেল। চন্দনা, এটা কারো বাচ্চা, আমাদের পুলিশে দিতে হবে। না, এটা ভগবানের আশীর্বাদ। এত বছর কেঁদেছি আমি, আজও প্রার্থনা করেছি। আর তারপর এই শিশু, দেখো ওকে, ও আমাকে যেন চিনে নিয়েছে। কিন্তু যদি ওর মা বাবা খুঁজতে আসে? তাহলে আমরা এখান থেকে চলে যাব গ্রামে, কেউ খুঁজে পাবে না। অলোক কিছু বলতে যায়। সে শিশুটির চোখের দিকে তাকায়। অলোক দ্বিধায় পড়ে যায়। অলোক দীর্ঘশ্বাস ফেলে। ঠিক আছে, তুমি যখন চাইছো, কিন্তু ওর নাম? ওর নাম হবে আশা, কারণ ও আমাদের আশার আলো। অন্যদিকে রাস্তায় অগ্নিভর গাড়ি। গাড়ির ভেতর অগ্নিভ, অদিতি। অদিতির হাত কাঁপছে। যদি যদি ওখানে না থাকে? থাকবে। আমাদের মেয়েকে ভগবান বাঁচিয়েছেন। গাড়ি মন্দিরের দিকে ছুটে যায়। অগ্নিভর গাড়ি দ্রুত এসে থামে মন্দিরের সামনে। গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে আসে অগ্নিভ আর অদিতি। অগ্নিভ চারিদিকে তাকায়। এখানেই তো বলেছিল মালতী, এখানেই রেখে গেছে আমার মেয়েকে। অগ্নিভ, আমার আদ্রিতা কোথায়? কেউ কি আমার বাচ্চাকে নিয়ে গেছে? তুমি ওদিকে দেখো, আমি এদিক দেখছি। দুজনেই মন্দিরের সামনে ছুটে যায়, কিন্তু সিঁড়ির পাশে ফাঁকা। আদ্রিতা নেই। অদিতি থেমে যায়, তার চোখে জল। সে চারিদিকে পাগলের মতো তাকাতে থাকে। সে দৌড়ে মন্দিরের ভেতরে যায়। অদিতি ধীরে ধীরে মাটিতে বসে পড়ে। তার বুক ফেটে কান্না বেরিয়ে আসে। আমার মেয়েকে ফিরিয়ে দাও ভগবান, আমার মেয়েকে ফিরিয়ে দাও। অগ্নিভয়ে সে তাকে সান্ত্বনা দেয়। আমরা খুঁজব অদিতি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আমাদের মেয়েকে খুঁজে বের করব। কিন্তু অদিতির কান্না থামে না। মন্দিরের ঘণ্টা বাজতে থাকে, আর ভোরের আলোয় একটা পরিবার তাদের সন্তান হারায়। 3 বছর কেটে গেছে। অগ্নিভ আর অদিতির বাড়ি, দেওয়ালে আদ্রিতার শিশুর ছবি। অদিতি ছবিটার সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে ছোট্ট একটা খেলনা। আজ তুই থাকলে কত বড় হয়ে যেতিস তুই। তুই এখন কেমন হয়েছিস? আমার কথা মনে আছে তোর? অগ্নিভ দূরে দাঁড়িয়ে সব দেখছে।
সে এগিয়ে আসে। আমি পারি না অগ্নিভব, আমি ভুলতে পারি না। অদিতি, ভুল তো বলছি না, কিন্তু তুমি নিজেকে এত কষ্ট দিও না। জানো, আমি মাঝে মাঝে ভাবি সে কি বেঁচে আছে নাকি। আমি বিশ্বাস করি সে কোথাও আছে, আর একদিন আমরা তাকে খুঁজে পাবো। অদিতি কিছু বলে না, কিন্তু তার চোখে আবার জল চলে আসে। অন্যদিকে গ্রামের সকাল, সবুজ মাঠ, পাখির ডাক, ছোট্ট একটি বাড়ি। বাড়ির উঠোনে খেলছে একটি 5 বছরের ছোট্ট মেয়ে। সে আশা। সে হাসতে হাসতে দৌড়াচ্ছে। চন্দনা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আশা, ধীরে দৌড়াও মা, পড়ে যাবে। আশা এসে চন্দনাকে জড়িয়ে ধরে। মা, চন্দনার চোখে ভালোবাসা ভরে যায়। অলোক মাঠ থেকে ফিরে আসে, তার হাতে কিছু ফল। দেখ তো আশা, তোর জন্য কি এনেছি। আশা দৌড়ে যায়। কি এনেছো? আমার ছোট্ট আশা। অলোক ফলগুলো দেখায়। চন্দনা দূর থেকে তাদের দেখে। আমার মেয়ে, ধন্যবাদ ভগবান, তুমি আমাকে মা বানিয়েছো। 17 বছর কেটে গেছে। গ্রামের সেই সুন্দর সকাল, গ্রামের সেই বাড়ি। বাড়ির ভেতরে চন্দনা রান্না করছে। ঘরে বসে পড়ছে আশা। আশা এখন বড় হয়ে গেছে। তার বয়স প্রায় 19। চোখে বুদ্ধির ঝিলিক, মুখে শান্ত স্বভাব। চন্দনা তার কাছে এসে হাসে। এত সকাল থেকে পড়ছিস মা? খুব চিন্তা হচ্ছে, পরীক্ষার রেজাল্ট তো আজ বেরোবে মা। আমার মেয়েটা তো খুব ভালো করবে। দুপুরবেলা অলোক ও চন্দনা বসে আছে। দেখতে দেখতে আমাদের আশা কত বড় হয়ে গেল। হ্যাঁ সত্যি, ছোট থেকেও পড়াশোনায় ও কত ভালো। ঠিক তখন আশা রেজাল্ট নিয়ে ফেরে। কিরে আশা, ফল বেরিয়েছে? বাবা, আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। আর জানো বাবা, আমি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। সত্যি? আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। আমি কলকাতার একটা বড় কলেজে ভর্তি হতে পারবো। অলোকের চোখে গর্ব, কিন্তু চন্দনার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যায়। তার চোখ হঠাৎ থেমে যায় একটা জায়গায়, কলকাতা নাম শুনে। সেই শহর যেখান থেকে তারা একদিন শিশুটিকে নিয়ে চলে এসেছিল। চন্দনার বুক ধক করে ওঠে। আশা আনন্দে বলে, মা, আমি যদি সেখানে পড়তে পারি তাহলে খুব ভালো হবে। ওখানে অনেক বড় সুযোগ আছে। চন্দনা হঠাৎ কঠিন গলায় বলে, না, ওই শহরে যাওয়ার দরকার নেই। আশা অবাক। চন্দনা চুপ, তার চোখে ভয়। কেন মা? অলোক বিষয়টা বুঝতে পারে। ওকে যেতে দাও চন্দনা। না, ও যাবে না। কিন্তু মা, এটা তো আমার স্বপ্ন। আমি কি কোনোদিন কিছু চেয়েছি মা? ছোটবেলা থেকে আমি কখনো কিছু চাইনি। তোমরা যা দিয়েছো তাই নিয়েছি। শুধু একবার, এই একটা সুযোগ চাই। চন্দনার বুক কেঁপে ওঠে। সে মুখ ঘুরিয়ে নেয়। না মানে না। আশা ধীরে নিজের ঘরে চলে যায়। রাতে চাঁদের আলো উঠানে পড়েছে। অলোক বাইরে বসে আছে। চন্দনা পাশে এসে বসে। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর অলোক বলে, তুমি এখনো সেই ভয়টা ভুলতে পারোনি, তাই না? যদি কেউ জেনে যায়? 17 বছর হয়ে গেছে। তবুও আমি আশাকে হারাতে পারবো না। আমরা কি তাকে নিজের মেয়ের মতো বড় করিনি? করেছি। তাহলে ভয় কিসের? চন্দনার চোখ ভিজে ওঠে। অলোক আবার বলে, ছোটবেলা থেকে আশা কখনো কিচ্ছু চায়নি। আজ প্রথম সে একটা স্বপ্ন দেখেছে। আমরা কি তার সেই স্বপ্নটা ভেঙে দেব? চন্দনার চোখে জল। যদিও আমাদের থেকে দূরে চলে যায়? অলোক হেসে বলে, মেয়েরা বড় হলে একদিন না একদিন দূরে যাই, কিন্তু ভালোবাসা দূরে যায় না। চন্দনা চুপ। নিজের ঘরে বসে আশা। সে মনে মনে বলে, আমি একদিন বড় হব। আমি আমার মা বাবার সব কষ্ট দূর করব।